আসসালামু আলাইকুম, এটা একটি ইমেল এবং আশা করছি আপনাদের এই ইমেলটা ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, যিনি লিখেছেন তিনি ঠিক এভাবে শুরু করেছেন। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন যে আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। স্টুডিওতে আসতে পারলাম না বলে ঘটনাটি পাঠিয়ে দিলাম। এটি আমার জীবনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, এবং এই প্রথম আমি নিশিতাকের সাথে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা বাস্তব একটা ঘটনা আমার সাথে ঘটেছে। আমার নাম সুদীপ, থাকি চাঁদপুরের আমিন একাডেমি স্টুডেন্ট। অর্থাৎ ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। চাঁদপুর সদর থেকে 7 কিলো দক্ষিণে আমার গ্রাম নাম মহিয়ার। যাতায়াতের ব্যবস্থা ভালো থাকায় আমার ঘরে কোনো বাসা ভাড়া করতে হয়নি, ওইখান থেকেই যাতায়াত করতাম। সেদিন ছিল শনিবার, প্রতিদিনের মতোই কলেজ থেকে ফিরলাম। ফিরতে ফিরতে প্রায় মাগরিব ছুঁই ছুঁই। বাসায় এসে দেখলাম আমার ফুফাতো ভাই ফয়সাল এসেছে। আরে ফয়সাল, কি অবস্থা তোর? ভালো তো? তোর কি খবর? কিরে, কলেজে যাস ঠিক মতো? যাই হোক, অনেকদিন পর দেখা আমাদের। যেহেতু আমার বয়স আর ওর বয়সের দিক থেকে একই সমান, তাই আমাদের মধ্যে ভাবটা একটু বেশি। গল্পর ফাঁকে ফয়সাল আমাকে বলল, এই সুদীপ, চল আজকে রাতে মাছ ধরতে যাই। আমিও একা রাত্রে মাছ ধরতে ভয় পেতাম, কিন্তু আজকে ফয়সাল থাকায় তেমন একটা ভয় করলো না। বেশ উৎসাহের সাথে বললাম, অবশ্যই যাব। তোর মা বাবা যেন টের না পায়, না হলে আর আমাদের নামতেই দিবে না। বর্ষাকালে চারদিকে ঝিরঝির করে বৃষ্টি। ভিড়ের মধ্যে প্রায় একটু হাঁটু পানি। 1 সপ্তাহ আগেই একটা বর্ষা কিনে নিয়ে এসেছে আর থেকে। এবার ওটা দিয়ে নামা হয়নি পানিতে। আর যেহেতু ফয়সাল আসছে, রাত্রে নামা যাবে। আমি ফয়সালকে বললাম, রাতের খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নেমে যাব আমরা। ফয়সাল সম্মতি দিল। গ্রাম গ্রামের সময় 9টা বাজে, মানে অনেক রাত। যাবতীয় খাওয়া দাওয়ার সেই আমি আর ফয়সাল বারান্দায় বসে জিরোতে লাগলাম। বেশ খানিক পরে আমার বিছানার নিচ থেকে মাছ ধরার লাইট আর আস্তে করে টেনে বের নিলাম, আর বাইরে রান্নাঘর থেকে বর্ষাটা তুলে নিলাম। এরপর ফয়সালকে ডাক দিলাম, সেও প্রস্তুত। আর আমার ডাকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে মাছ ধরার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে দ্রুত আমরা হাঁটতে লাগলাম। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিতে লাগলাম কোন বিলে আগে যাব, উত্তরের দিকে নাকি পূর্বের দিকের বিলে যাব। বিলটা প্রচুর বড়, ওইখানেই মাছ পাওয়ার সম্ভাবনা বেশি মনে হয়। আমি আমার আর আমি ফয়সালকে বললাম, চল আগে পুকুরের ধারে যাই, তারপর ওইখান থেকে বড় দিঘির পাড়ে। আবার দক্ষিণের ফয়সালের আর কিছু বলল না, আমাকে অনুসরণ করতে লাগলো। বিলেও যদিও হাঁটু সমান পানি, কিন্তু বৃষ্টির পানি পথে স্পষ্ট মাঠে দেখা যাচ্ছিল। আমার হাতে বর্ষা লাইট, ফয়সালের ব্যাগ নিয়ে আমার পিছু পিছু ধীরে নেমে পাড়ের বাইরে চলে আসতেছে। একটু একটু করে লাইট মেরে সামনের দিকে, চারদিকে প্রচুর লাইটে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরতে বর্ষায় নিয়ে বেরিয়ে আসছে। তাদের থেকে একটু দূরে আমরা ভিড়ের এক প্রান্তে ধরে আসছি। দু একটা করে মাছ, ছোট মাছ ছাড়া আর কোনো কিছু নজরে পড়লো না। এভাবেই 4-5 মিনিট, এভাবেই 5-7 মিনিট হাঁটার পর হঠাৎ ঠিক করে কি যেন একটা দেখলাম। আমি দ্রুত বর্ষা চালালাম। ফয়সাল দৌড়ে মাছটা ব্যাগে তুললো। নীল শিং মাছ, বেশ বেশ বড়। আমি কিছুটা খুশি হলাম। এই প্রথম আমার নতুন, আর আমরা নতুন বর্ষার শিকার। ফয়সালকে বললাম, দেখছিস আজ অনেক মাছ পড়বে। ক্ষেতের আইলে ধরে হাঁটতে হাঁটতে কখন যে পূর্বের শেষ সীমান্তে চলে এসেছি খেয়ালই করিনি। সীমান্তের পারে তিনটা তাল গাছ তিনটা তাল গাছ আছে, আর তার পাশে একটা কবরস্থান। 3 দিন আগেই একজন এই কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটা দেখে আমার কেমন যেন একটু ভয় লাগলো। চারদিকে শুনশান, এখানে লোকজন নেই বললেই চলে অবস্থা। অনেক দূরে কিছু একটা লাইটের উপস্থিতি দেখলাম।
এদিকে কেউ আসেনি। অনেক ঘোড়ার জোড়াজুড়িতে করে এদিকে মাছ কোনো নিরাশ পেলাম না। ফয়সালের সাথে থাকা একটু সাহস নিয়ে বললাম, চল ঘিরের পাড়ে যাই, এখানে আর মাছ পাবো না বলে মনে হচ্ছে। বলে রাখা ভালো, দিঘিটা ছিল বিল থেকে 10 মিনিটের দূরত্বে। আর দিঘির পাড়ে সচরাচর মানুষ যায় না, কারণ কিছুদিন আগেই পাশের গ্রামের একটা ছেলে নাকি ওইখান থেকে জিনের আসরে করেছিল। এই ঘটনার পর রাতে তেমন কেউ এদিকে পা রাখে না। সাত পাঁচ ভাবতে ভাবতেই পূর্বের সীমান্ত দিয়ে আমরা দিঘির পাড়ে হাঁটতে শুরু করি। একটু পরেই দিঘির পাড়ে চলে আসলাম। দেরি বেশ বড়, চতুর্ভুজ আকৃতির কালো কুচকুচে পানিতে চাঁদের আলো যেন চিকচিক করছে। আমি আশেপাশে তাকালাম না, শুধু আমি আর ফয়সাল চারদিকে থামলাম। আমি দেখি সিঁড়ির দিকে পা বাড়ালাম। ধীরে ধীরে নেমে দেখি সিঁড়িতে লাইট মারতে সাথে সাথে দেখলাম বড় একটা টাকি মাছ লাইটের ঝলকানি পেয়ে ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে। দেরি না করে ঝাঁপ দিয়ে বর্ষাটা ছাড়লাম। একটা ক্যাপ করে আওয়াজ আসলো। বর্ষাটা বোধহয় এই দিঘির নিচে গিয়ে বেঁধেছে। এখন কি হবে? ফয়সাল বলল, তুই ব্যাগটা ধর, আমি লাইট নিয়ে নিচে নেমে দেখি কি করলো। ফয়সাল আমার হাতে ব্যাগ দিয়ে লাইট নিয়ে নিচে নামলো। প্রায় হাঁটু সমান পানিতে নেমে গেল। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফয়সাল বর্ষাটা তুলতে পারছে না। রে, কিছু বুঝলি? কি বুঝলো? ফয়সাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কি রে ফয়সাল, বাসাটা খোল, নিয়ে আজ দেখি কি শীত যাচ্ছে। এভাবে এই কথা বলতে লাগলাম, কোনো কথা বলছে না। আর লাইটেও নিচের দিকে ধরে আছে। ওর চেহারাটা দেখে দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে আমি একটু এগিয়ে যাই। ফয়সালের জামা ধরে টান দিলাম, কিন্তু ফয়সাল না আমার আত্মাজনক খাঁচা খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা। এক দৃষ্টিতে তাকিয়ে বিশাল রূপী এক মানুষের দিকে চোখ যেন আটকে আটকে গেছে। ফটোর দিকে বেরিয়ে যাওয়ার উপক্রম যাওয়ার আগে গো করছিল সে এখানে এত কিছু দেখার পরেও বোঝা কেন যাচ্ছিল না। ফয়সালের বৃক্ষ রূপ দেখে আমি চিৎকার দিয়ে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরিয়েছিল না। আর কেউ যে আমার চিৎকার শুনে এগিয়ে আসবে সে উপায়ও ছিল না। চারদিকে একদম নীরব, নিস্তব্ধ, যেন সবাই আমাকে আমার সাথে দেখার জন্য আছড়ে পড়লো। আমি সেই মুহূর্তে সিঁড়িতে লুটিয়ে পড়লাম। তারপর কিছু মনে নেই। পরের দিন সকালে সবকিছু শোনার পর আমার অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। ফয়সাল আমার মাথায় পাশে বসা নাকি রাত্রে আমার সাথে বের হয়নি, এমনকি মাছ ধরতেও ব্যাগও নাকি খুঁজে পাইনি। সে আমাকে বলার জন্য বারান্দায় এসে ততক্ষণে আমি আর সেখানে নেই। ফয়সালের কেমন একটু সন্দেহ হলো, ওইখানে আমাকে খোঁজার জন্য সবাইকে সবকিছু বলে দেয়। প্রায় 1.5 ঘন্টা নাগাদ খোঁজার পর আমাকে নাকি ওই দিঘির পাড়ে সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এরপর মাছ ধরা আমার একদম বন্ধ হয়ে যায়। আজ যখন বর্ষাকাল আসে সবাই তখন মাছ ধরতে যায়। এই ছিল আমার ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকে আপনাদের জন্য আমার ঘটনা। জানি না আজকে কিভাবে পড়তে পারলাম। আজকে হয়তো প্রচন্ড খারাপ করেছি, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভালোভাবে পড়তে পারলাম না। অনেকখানি আটকে আটকে গেছে, একটু কষ্ট করে শুনবেন আপনারা। যাই হোক, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ঘটনা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা না বললেই নয়, আজকে এই ঘটনাটা আমি খুব বাজে করেছি, আমি নিজেও জানি। যাই হোক, আপনাদের সাপোর্ট পেলে হয়তো এরপর থেকে আরো ভালোভাবে বলার চেষ্টা করব। শুধু আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট কামনা করছি। আল্লাহ হাফেজ।